হলো যে চাকরি প্রার্থীর একটা অরাজনৈতিক মঞ্চ থেকে তুমি রাজনৈতিক মঞ্চে এলে। এটা আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কমন করছে। সেটা হলো, রাজনীতিটা কি শুধু চোর, জোচ্চোর, তোলাবাজ, কাটমানিখোর এরাই করবে? সমাজের অজ্ঞ অশিক্ষিত মানুষ কি রাজনীতি করবে? সংসদে কারা যাবে? তৃণমূলের বা বিজেপির যদি তালিকা বের করে দেখা যায় যে 41-42 জন প্রার্থী যারা এখনো পর্যন্ত দিয়েছে, 70% মানুষের নামে ক্রিমিনাল রেকর্ডস আছে, তাহলে এই মানুষগুলাই কি রাজনীতিতে যাবে? রাজনীতিতে তো আসা উচিত শিক্ষিত, মার্জিত, ভদ্র, সংসদীয় রাজনীতিতে আসা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আমাদের প্রার্থী তালিকা লক্ষ্য করেন, ভাইজানের মনোনীত প্রার্থী তালিকা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন সেখানে শিক্ষক আছেন, সেখানে ছাত্র আন্দোলনের নেতা আছে, সেখানে প্রফেসর আছে, সেখানে বিভিন্ন ওকালতি প্রফেশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন কোর্টে কর্মরত, বর্তমানে উকিল আছে। এবং 100% দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের অর্থাৎ আইএসএফের যে প্রার্থী তালিকা, তাতে কারো নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এটা আমাদের গৌরব। এই মানুষগুলোকে সংসদে যাওয়া উচিত। তাই বাংলার শিক্ষিত সমাজকে বলবো যে এই সংসদীয় রাজনীতি যতদিন না শিক্ষিত মানুষ উঠে আসবে, ততদিন পর্যন্ত ক্ষমতা যাবে এই সমস্ত কাটমানিখোর, তোলাবাজদের, তৃণমূলের চোরেদের। তাই চোর থেকে রাজ্য বাঁচাতে, বিজেপির অপশাসন থেকে দেশ বাঁচাতে শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসবে। তাই আমি প্রথম পদক্ষেপ নিয়েছি, আমার পদাঙ্ক অনুসরণ করুক বাংলার পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ, আসুক আমার লড়াইয়ের সঙ্গী। আমি তাদেরকে খোলা আহ্বান। ভাইদা, তোমাদের লড়াইটা তো দুর্নীতির বিপক্ষে। এই তমলুক থেকে কিন্তু প্রার্থী হয়েছেন এমন একজন বিজেপির প্রার্থী, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন এবং সেটা মাঝপথে ছেড়েই কিন্তু রাজনীতির ময়দানে আসছে। ঠিক তেমনভাবে তুমি আন্দোলনের মাঝপথে ছেড়ে আন্দোলনে এখন তোমরা সাকসেস হওনি, কিন্তু রাজনীতির মঞ্চে আসছো, কীভাবে দেখবে ব্যাপারটা? পরিষ্কার এই কথাটা বলি যে একদিকে যেমন এই দুর্নীতি পশ্চিমবঙ্গে একটা কর্পোরেট স্টাইলে, একদম পুরো গঠনমূলক ভঙ্গিতে রাজ্য সরকার 2011 সালের পর থেকে প্রত্যেকটা সেকশনে দুর্নীতি করেছে। এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এসএসসি দুর্নীতি, পিএসসির প্রশান্ত বর্মন সাদা খাতার চাকরি, 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি সাদা খাতার চাকরি, এবং প্রাইমারিতে মানিক ভট্টাচার্যের কুকীর্তি সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। তারা শ্রীঘরে রয়েছে। এই সমস্ত লড়াইগুলা সর্বপ্রথম কিন্তু আদালত শুরু করেনি। সর্বপ্রথম লড়াইটা শুরু করেছিল পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত যুব সমাজ, যারা বঞ্চিত হয়েছে, এবং তাদের প্রতিনিধি হিসাবে রাস্তায় দাঁড়িয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, আমি লড়াই শুরু করেছিলাম। সেইখানে সমস্ত ডকুমেন্টস আমরা মূলত রেডি করে আইনজীবী তাদের কাছে তুলে দিয়েছিলাম। তারা সেই মামলাগুলো মুভ করে বিচারপতির কাছে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কোথাও একটা দুর্নীতি হয়েছে। তাই সেই দুর্নীতির নৈপথ্যে সিবিআই, ইডির ইনভেস্টিগেশন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে বিচারপতি তার যে মূল উদ্দেশ্য, বিচার ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে শেষ সম্পূর্ণ করা, বা রিটায়ার্ড পারসন হওয়ার পর তার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, রাজনৈতিক মতাদর্শে আসা। কিন্তু এইখানে একটা বিষয় আমি বলতে চাই যে দেখুন, রাজনীতিটা হলো প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার। যদি আমরা ভারতবর্ষের স্ট্রাকচারাল রাজনীতির কথা আমরা দেখতে যাই, তাহলে দেখবেন বিভিন্ন ছাত্র সংগঠন আছে। অর্থাৎ যখন একটা স্টুডেন্ট কলেজ পড়ুয়া, তখন থেকেই কিন্তু তার রাজনৈতিক একটা পরিচয় তৈরি হয়ে আছে। সুতরাং এই রাজনৈতিক পরিচয়, এবং আমি মূলত তমলুক আসনকে বেছে নেওয়ার এটা একটা কারণ, এই মুহূর্তে রাজনীতিতে আমার আসার এটাও একটা কারণ, যে বিচারপতি আমাদেরকে রাস্তায় বসার নির্দেশ দিয়েছিলেন, যে বিচারপতি কোর্টরুমে দাঁড়িয়ে বলেছিলেন যে শুধুমাত্র অধিকার আদায়ের জন্য কোর্টে বসলে হবে না, রাস্তায় নামতে হবে, রাস্তায় বসতে হবে, সেই বিচারপতি কোর্টরুম ছেড়ে চলে এসেছে। তাই সেই সমস্ত মানুষগুলোকে, চাকরি চোরকে আজকে প্রতিদিন আপনারা দেখতে পাবেন এবিপি, জি24 ঘন্টা, বিভিন্ন মিডিয়ায় রাজনৈতিক দলের একজন মুখপাত্র সে পর্যন্ত প্রতিদিন চোরেদেরকে আত্মরক্ষা করার জন্যে, চোরেদেরকে রক্ষা করার জন্যে
প্রতিদিন আলোচনায় যাচ্ছেন, যুক্তি দিচ্ছেন। শুনেন, যুক্তি পক্ষে বিপক্ষে দেওয়া যায়, কিন্তু সততার সঙ্গে স্বীকার করে নেওয়াটা আমার মনে হয় মানুষের বেশি। তাই দেবাংশুর উচিত ছিল যে রাজ্যে দুর্নীতি হয়েছে এটা স্বীকার করা, কিন্তু এতটা নির্লজ্জ যে নিজেকে যুব সমাজের প্রতিনিধি ভাবে, অথচ মেরুদণ্ডহীন যে বলে আমি দিদির বাড়ির সামনে শুয়ে থাকবো। আমরা দিদির বাড়ির সামনে অধিকার আদায়ের জন্য শুতে গেছিলাম। আমাদেরকে 8 বার এই রাজ্য সরকার শুধু চাকরি চাওয়ার বদৌলতে আমার মতো ছেলেটাকে 8 বার লালবাজারে জেল খাটিয়েছে। আমাদের শোয়া আর দেবাংশুর শোয়ার মধ্যে পার্থক্য ছিল। আমরা শুতে গেছিলাম নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করতে, আর দেবাংশু শুতে গেছিল দিদির চটি চাটতে। তো আমরা এইটা করতে পারিনি। আমরা অধিকার আদায়ে বিশ্বাসী, লড়াইয়ে বিশ্বাসী, তাই বঞ্চিত শোষিত মানুষের হয়ে লড়াই করার জন্য তমলুকে এসেছি। 42টি লোকসভা আসনের মধ্যে তমলুক একটি হাই ভোল্টেজ। এখন পর্যন্ত যেভাবে প্রচারের আলো পাচ্ছে তমলুককে, হাই ভোল্টেজ একটি লোকসভা আসনে পর্যবেসিত হয়েছে। সেইখানে তোমার বিপরীতে একদিকে প্রাক্তন বিচারপতি, অন্যদিকে তৃণমূলের আইটি সেলের যে প্রধান দেবাংশু। লড়াইটা খুব জোরালো হচ্ছে না? দেখুন, লড়াইটা এই যে আমি একটা কথা, এই যে আপনি প্রশ্নটা করলেন তো, যে বিজেপি তৃণমূল, এই ব্যাপারটা হলো একটা রাজনৈতিক, বিজেপি এবং তৃণমূলের উভয় রাজনৈতিক দলের একটা প্রোপাগান্ডা। যে লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির হচ্ছে, তাহলে বাকিরা কোথায়? এই রাজনৈতিক প্রোপাগান্ডার মধ্যে আমরা কিন্তু নেই। তারা কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ, আর আমরা মানুষের লড়াই সীমাবদ্ধ। আমরা চাইছি প্রকৃত মানুষের লড়াইটা করতে। আমরা চাইছি তমলুকবাসীর বঞ্চনার কথাগুলো পার্লামেন্টে তুলে ধরতে। আমরা চাইছি তমলুকবাসীর যে লোকাল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আগে শোনার পর সেই সমস্যাগুলোকে নিয়ে সংসদে গলা উঁচিয়ে প্রশ্ন করার জন্য। আমরা কাউকে রিপ্রেজেন্ট করতে, কাউকে চোরকে রিপ্রেজেন্ট করতে আমরা আসিনি। আমরা লড়াই করতে এসেছি। আর একটা কথা বলি, যে আজকের দিনে দাঁড়িয়েও একজন তৃণমূলের আইটি সেলের প্রধান নিজেকে দাবি করছে, বা তিনি প্রধান, কি করে এই চাকরি চোরেদের হয়ে প্রতিদিন পার্থ চ্যাটার্জির হয়ে গলা পাঠাতে পারে? লজ্জা করে না? এদের তো লজ্জা করা উচিত। এরা কতটা নির্লজ্জ! বাংলার শিক্ষিত যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এরা। আজকে দেবাংশুর একটা কথা লাইন টেনে বলি। দেবাংশু বলেছিল যে 40 বছর অতিক্রম হয়ে গেলে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করুন। এইটা ওদের রাজনৈতিক ফিলোসফি? এইটা তৃণমূলের আদর্শ? যে চাকরি দেব না, তোমার যোগ্যতায় তোমাকে কর্মসংস্থান দেব না, তোমাকে বার্ধক্য ভাতা দেব, লক্ষ্মীর ভাণ্ডার দেব। ভাতার রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী, আইএসএফ বিশ্বাসী, ভাইজান বিশ্বাসী লড়াইয়ের রাজনীতিতে। আমরা লড়াই করে অধিকার আদায় করব। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কোনো অধিকার বিনা লড়াইয়ে হয়েছে সেটা দেখাতে পারবেন না। নেতা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, লড়ো, যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যে পৌঁছাতে পারছো ততক্ষণ তোমরা লড়াই থামিও না বা থেমো না। তাই আমরা যতক্ষণ অধিকার আদায় না করতে পারছি, মানুষের অধিকার আদায় না করতে পারছি, আইএসএফ, ভাইজান, আমরা থামছি। একদিকে শাসক দলের যিনি প্রার্থী তিনি স্লোগান দিচ্ছেন যে খেলা হবে, অন্যদিকে বিজেপির প্রার্থী নিজেকে সাপের সাথে তুলনা করছে। আপনারা কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন? আপনাদের স্লোগান কি? খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং যে পশ্চিমবঙ্গে সত্যিই খেলা হয়েছে। এই যে বলে না খেলা হবে তৃণমূলের স্লোগান, সত্যিই খেলা হয়েছে। সাধারণ মানুষকে, বঞ্চিত মানুষকে এরা ফুটবল বানিয়েছে। আর এই যে কর্পোরেট স্টাইলে করা রাজনৈতিক নেতাগুলো তৃণমূলের, তারা পা দিয়ে সাধারণ মানুষের অধিকারগুলোকে ফুটবলের মতো গড়াগড়ি। আমাদের রাজনৈতিক লাইন যদি বলি তাহলে খেলা হবে নয়, বরং আমরা বলবো পশ্চিমবঙ্গে আর খেলা হবে না। পশ্চিমবঙ্গে অধিকার আদায়ের লড়াই হবে। বহুত খেলেছেন যোগ্য চাকরি প্রার্থীদেরকে নিয়ে, বহুত খেলেছেন সাধারণ মানুষের অধিকার নিয়ে, বহুত আপনারা নোংরা রাজনীতি করেছেন, মানুষের ভোট লুট করেছেন, মানুষের অধিকার লুট করেছেন, গণতান্ত্রিক তার অধিকার লুট করেছেন। এই লুটের রাজনীতির খেলা আর বাংলায় নয়। আমরা নেমেছি
খেলা করতে নয়, আমরা মেনেছি লড়াই করে মানুষের যে আপনারা খেলার রাজনীতি তৈরি করেছিলেন সেইটাকে ভাঙতে। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ এদের এই খেলায় বিশ্বাসী নয়, মানুষ লড়াই বিশ্বাসী, অধিকার আদায় বিশ্বাসী। আমার শেষ প্রশ্ন, যদি আপনাকে জয়ী করে তমলুকের মানুষ, তাহলে তমলুকের মানুষের জন্য কি করবেন, লক্ষ্য কি? আমি যদি তবে কথাটাতে বিশ্বাসী নই। আমি এখানে এসেছি জিততে, আমি তমলুকে এসেছি জিততে। পরিষ্কার বলছি, আমার প্রতিদ্বন্দ্বী কে থাকলো না আমার কাছে কোনো কিচ্ছু ম্যাটার করে। আমি মানুষের কথা বলছি, আমি মানুষের কাছে যাব, আমি বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের প্রতিনিধি। সেই মানুষ আশা করি আমার পাশে থাকবে। এবং তমলুকের যে, আমি প্রথমেই বললাম যে তমলুক কেন্দ্রের স্থানীয় মানুষের যে সমস্যা, সেই সমস্যা আমি মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যাগুলোকে লিপিবদ্ধ করে, তার উপর ভিত্তি করে তাদের যে দাবি, তাদের যে অধিকার, তাদের যে বঞ্চনা, সেই কথাগুলোকে সংসদে তুলে ধরবে। এটা হলো আমার কাজ। দাদা, একটা প্রশ্ন রয়ে গেছিল, তুমি বলছিলে যে আমি বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিনিধি, তুমি পার্লামেন্টে গেলে তাদের জন্য কি করবে? পরিষ্কার, এই যে বিজেপি এডুকেশন সিস্টেম চালিত করতে চাইছে, এই ষড়যন্ত্রণা খুব গভীর। একটু খুলে বলি, যখন আপনার মোবাইলে জিও সিম ইউজ হয় না, যখন জিও সিম এসেছিল পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, জিও প্রথম লঞ্চ করেছিল, তখন কি বলেছিল যে আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি। এই ফ্রি সার্ভিসের ক্ষেত্রে জিও কোম্পানির ফার্স্ট ইয়ারে 3,000 কোটি টাকা লস করেছে। এটাকে ইনভেস্ট যদি আমি বলি বিজনেস স্টাইলে, এটা কিন্তু ইনভেস্ট, এটা লস নয়। কারণ এই ইনভেস্ট যখন 1 বছরে করেছিল না, তার পরিবর্তে কিন্তু জিও আপনাকে কি বলছে এখন, আমরা জানতাম 30 দিন 31 দিনে ক্যালেন্ডার ইয়ারে মাস হয়, এরা 28 দিনে মাস তৈরি করে দিয়েছে। 28 দিনে মাস তৈরি করে দিয়েছে, 56 দিন 84 দিনে রিচার্জ হয়। এই যে সিস্টেমটা আপনাকে পরে তৈরি করে দিল ওরা, আপনি কিন্তু একটা কথা, একটা মিস কল, একটা মেসেজ করতে গেলে এখন পয়সা লাগে। প্রথমে কিন্তু আপনাকে ফ্রিতে খাইয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই এডুকেশন সিস্টেমটাকে এরা মূলত বেসরকারিকরণের দিকে গেছে। এরা মূলত আদানি গোষ্ঠীর হাতে স্কুলগুলোকে তুলে দিতে চাইছে, এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিতে চাইছে। ফ্রি এলিমেন্টারি এডুকেশন, যেখানে অবৈতনিকভাবে সাংবিধানিক অধিকার, একটা বাচ্চার 8ম শ্রেণী পর্যন্ত সাংবিধানিক অধিকার হলো তাকে ফ্রি এডুকেশন দিতে হবে। কিন্তু আজকে আপনি দেখুন, ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বেসরকারি স্কুল। তাহলে একদিকে বেসরকারি স্কুলের প্রবণতা যখন বাড়ছে, ঠিক উল্টো দিকে সরকারি স্কুলগুলো প্রায় ঢুকছে বন্ধের মুখে। রিসেন্টলি খবর বেরিয়েছিল 8,200 স্কুল এই রাজ্যে বন্ধ। শিক্ষকেরা, মানুষ কি বলবে যে এই স্কুলে পড়া হয় না, পড়ানো হয় না, ফলে তারা একসময় বেসরকারি স্কুল। আর এই বেসরকারি স্কুলগুলোকে একটা টাইমে এই আদানি গোষ্ঠীরা এসে দখল করে। লাস্ট লাইন হবে কি, পয়সা যার এডুকেশন তার, পয়সা যার জিও রিচার্জ তার। প্রথমে কিন্তু আপনাকে ফ্রিতে খাইয়েছে। এই কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে বলা উচিত, সাধারণ মানুষের জন্য বলা উচিত যে সাংবিধানিক অধিকার হলো অবৈতনিক শিক্ষা। সেই শিক্ষাটাকে ধ্বংসের মুখে এই কথাগুলো, এই বঞ্চনার কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে বলা উচিত। আইএসএফের প্রতিনিধি হিসাবে, ভাইজানের প্রতিনিধি হিসাবে প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন ছাড়া হয়ে গেছিল, এই তমলুক লোকসভাতে কিন্তু সিপিআইএমেরও প্রার্থী দিয়েছে সায়ন ব্যানার্জি, তার সম্পর্কে কি হইব? মানে বলবো তত